সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী বেলা। আপা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপা, আমরা দেখলাম যে গণতন্ত্রের প্রতীক থেকে স্বৈরাচার সরকারের তকমা, এই বিষয়টা জনপ্রতিনিধিরা কিভাবে নিবে, আপনার কাছে কি মনে হয়? জনপ্রতিনিধিরা তো একটু আতঙ্কিত হবে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশে রাজনীতির একটা স্টাইল হয়ে গেছিল। সে স্টাইলটা হচ্ছে রাজনীতি মানেই ক্ষমতা, ক্ষমতা মানেই অর্থ, আর অর্থ মানেই এই ক্ষমতাটা আমাকে যে করেই হোক ধরে রাখতে হবে। এখন যদি আপনি সেখানে রাজনীতিবিদদের তকমা হয়ে যায় স্বৈরাচারী এবং তাদেরকে এরকম অপমানজনক প্রস্থানের দিকে যেতে হয়, তাহলে রাজনীতিবিদেরা সঙ্গত কারণেই এটা পছন্দ করবেন না। একই সাথে এখান থেকে রাজনীতিবিদেরা চাইলে শিক্ষাও নিতে পারেন, এবং শিক্ষা নেওয়াটাই উচিত। কেন জানেন? কারণ বাংলাদেশে এখন জনসংখ্যার 50%-এরও বেশি তরুণ। এ যাবৎকাল যে রাজনীতির মডেল চলেছে আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, সেই মডেল আর বেশি দিন চলবে না। কারণ এই তরুণেরা অনেক বেশি এক্সপোজড, অনেক বেশি কানেক্টেড, তাদের অনেক খবর থাকে। আপনি যদি নিরাপদ সড়ক আন্দোলনে দেখেন, বাচ্চারা কিন্তু সুন্দর করে ট্রাফিক ম্যানেজ করছিল। আজকেও দেখেন, বাচ্চারা কোনো রকম ভয় না পেয়ে, শিক্ষার্থীরা সকল ভয়ের ঊর্ধ্বে গিয়ে বুক পেতে দিয়ে গুলি নিল, তারপরে অন্যায় মানল না। এই যে অন্যায়ের সাথে আপোষ না করার একটা চারিত্রিক ট্রেট তাদের আছে, তাদের জ্ঞান আছে, কানেকশন আছে। ফলে আজকের রাজনীতিবিদদেরকে রাজনীতির মডেল বদলাতে হবে। তাদেরকে সত্যিকার অর্থে স্বচ্ছ হতে হবে, প্রতিনিধিত্বমূলক হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে। এবং তাদেরকে মনে রাখতে হবে যে এইগুলোর ব্যত্যয় হলে তাদের যে পতনটা হবে, সেখান থেকে পুনরুত্থানের আর কোনো সুযোগ নেই। আপা, আমরা যদি দেখি 52 থেকে 2024 ছাত্ররাই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করলো। তো এবারে ছাত্র এবং জনতার আন্দোলনের ব্যাপারে আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি। আমাকে খুব অবাক করেছে, বুঝেছেন। এক হচ্ছে যে এবারের আন্দোলনটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, কারণ এই শিক্ষার্থীরা এত লম্বা সময়, এত রক্তক্ষয়, এত প্রাণহানির জন্য একদম প্রস্তুত ছিল না। কারণ তাদের হয়তো একটা বিশ্বাস ছিল যে এর আগে যেহেতু একবার কোটার দাবি মেনে নিয়েছে, আবার ওটাকে আদালত দিয়ে বুদ্ধি করে ফেরত এনেছে, আবার হয়তোবা ফেরত নিয়ে যাবে। তাদের বুকে গুলি চালানো হবে, এটা তারা ভাবতে পারেনি। এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতটা অধঃপতন হয়েছে এবং তাদের মধ্যে নিষ্ঠুরতা কতটা গেড়েছে যে অনেক জায়গায় গুলি তারা একেবারে সরাসরি বাচ্চাদের মাথার খুলিতে করেছে। গুলির কোনো প্রয়োজনই ছিল না। এই যে আমরা শহীদ মিনারে যে অনুষ্ঠানটা তারা করলো, বলা হচ্ছে 1.5 থেকে 2 লাখ লোক এসছে, কই সেখানে তো কাউকে গুলি করার প্রয়োজন হয়নি, কেউ তো কোনো গাড়িতে আগুন লাগায়নি। ফলে এই আন্দোলনটা আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে। এই আন্দোলনের প্রতিটা মুহূর্ত পার করতে করতে এক ধরনের যন্ত্রণা অনুভব করেছি। কায়মনোবাক্যে চেয়েছি একটা সফল পরিসমাপ্তি হোক, আবার চেয়েছি তাড়াতাড়ি পরিসমাপ্তি হোক, আর নিতে পারছিলাম না। এই আন্দোলনের প্রত্যয় দেখে আমি অনেক বেশি সাহস পেয়েছি, আমি উজ্জীবিত হয়েছি। একটা ধারণা হয়তো আমাদের অনেকের মধ্যেই থাকে যে এই প্রজন্ম কেবল মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকে, ন্যায়বোধ, সমাজের সাথে সংযোগ এদের নেই। আমি তো মনে করি আমরা এবার ভুল প্রমাণিত হয়েছি। সেটা যে কত বড় একটা নিরাপত্তা এবং নিশ্চয়তার জায়গা আমাদের মতন প্রজন্মের জন্য, আমার কাছে এখন মনে হয় যে একটা প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্মের কাছে দেশের ভার ছেড়ে দিয়ে আমরা নিশ্চিন্তে চলে যেতে পারি। আচ্ছা, আমরা রাজনীতিতে দেখি যে আমরা 2 ভাগে 3 ভাগে বিভক্ত। কখনো টিম এ, কখনো টিম বি আমাদেরকে শাসন করে গিয়েছে। আমরা যখন ছাত্ররা এত কষ্ট করে এরকম একটা গণঅভ্যুত্থান ঘটালো, কিন্তু আমরা দেখছি যে টিম বি তাদের একটা মার্কা নিয়ে এটা সবার কাছে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে যে এটা তাদের সফলতা। এই ব্যাপারে আপনার একটা বিশেষ মন্তব্য যাচ্ছে। এবং সাথে আমি আরেকটিও বলবো, এই যে টিম বি কিছু কিছু জায়গায় যে এরকম মানুষকে কষ্ট দিচ্ছে, জ্বালা পোড়া করছে, এইটা থেকে ছাত্রদের উপর তাদের আন্দোলনে কোনো প্রভাব পড়বে কিনা সাধারণ মানুষের মনে, এটাও একটু বলবেন।
আমি দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি। জি। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে না, প্রভাব পড়বে না। কারণ ছাত্ররা বারবারই পরিষ্কার করে দিচ্ছে যে এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এবং আমরা যারা চোখের সামনে দাঁড়িয়ে দেখছি সহিংসতাগুলো, আমরা বুঝতে পারছি যে ছাত্রদের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। জি। এখন আমাদের মতন দেশের রাজনৈতিক বাস্তবতায় আপনি 15 বছর যাবৎ একচ্ছত্র আধিপত্য করেছেন। গুম, জেল, অপহরণ, মৃত্যু, ক্রস ফায়ার, এগুলো তো কম করা হয়নি। বিরোধী দলের নেত্রীকে 3 কোটি টাকার একটা মামলায় আটকে রাখা হয়েছে। বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হন, তিনি কি 3 কোটি টাকা ঘুষ খাওয়ার জন্য প্রধানমন্ত্রী হন? যদি ঘুষ খেতেই হয়, পরিমাণটা আমার ধারণা আরো বেশি হবে। এই যে নিপীড়নের নানান কৌশল, বিদেশে চিকিৎসা করতে না দেওয়া, নানানভাবে আদালতকে ব্যবহার করে করে বিরোধী দলকে কোণঠাসা করা, অনেক বিরোধী দলের নেতাকর্মী চাকরি ছেড়ে দিতে হয়েছে, কারণ এতবার আদালতে গিয়ে হাজিরা দিতে হয় যে তারা চাকরি করতে পারেনি। মানুষের মনের এই ক্ষোভটাকে আপনি যদি আশা করেন সে চেয়ারে বসে সুন্দর করে কাগজে লিখে আপনাকে পড়ে শোনাবে, এটা আশা করা ঠিক না। এটা স্বাভাবিক যে তার মধ্যে একটা বিস্ফোরণ ঘটবে, কিন্তু এই বিস্ফোরণটা যে ঘটবে এটা আমরা তো সকলেই জানতাম। সেক্ষেত্রে আমরা কি পয়েন্ট ইনস্টলেশনগুলোতে নিরাপত্তা বাড়ালাম না কেন? সেনা নিরাপত্তা, সেনাবাহিনী, আমি কিন্তু দেখলাম যে পিজি হাসপাতালের সামনে তাদের কয়েকটা গাড়ির মধ্যে তারা ছিল। সেখানে তাদের কি প্রয়োজন ছিল? তারা তো বঙ্গবন্ধু জাদুঘর, পার্লামেন্ট ভবন, এ সমস্ত জায়গায় তাদের প্রয়োজন ছিল। আরেকটা দরকার ছিল যে বোঝা যাচ্ছিল কিন্তু যে সরকার পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেনাবাহিনী, পুলিশের অবস্থা নাজুক, পুলিশ নিজেই করেছে। পুলিশ যদি আমাদের বুকের উপর গুলি চালায় আর তারা ভাবে তারা আমাদের সম্মান আর ভালোবাসা পাবে, সেটার সুযোগ কম। যদিও পুলিশের মধ্যে অনেক ভালো কর্মকর্তা আছেন। এখন যেহেতু পট পরিবর্তন হয়েছে, তারা হয়তো এখন কাজটা করতে পারবেন এবং তাদেরকে আর গুলি ছুটতে হবে না, কারণ গুলি ছিল তো নির্দেশ ছিল। কেন এই কাজগুলো করা হলো না এবং কেন সেনাবাহিনীর থেকে বলা হলো না যে কেউ সহিংসতায় লিপ্ত হবেন না? এই যে এত বড় ছাত্র জমায়েত হলো, সেখানেও যদি ছাত্রদের সাথেও সেনাবাহিনী একটু কথা বলতো যে আপনাদের মধ্য থেকে বিভিন্ন জেলায় জেলায় আর ঢাকাতে আমাদেরকে ভলান্টিয়ার টিম দেন যারা দাঁড়িয়ে থেকে থেকে এই সহিংসতাটা রোধ করবে, ছাত্রদের কথা কিন্তু সবাই শুনতো। কালকে আমি ধানমন্ডি 32 নম্বরে ছিলাম, ওখানে আমি দেখলাম যে শেষ পর্যন্ত যখন কোনোভাবেই লুটপাট ঠেকানো যাচ্ছিল না, দুই একটা ছাত্র আসলো, আমাদের দুই একটা বাসা থেকে কয়েকজনকে নিয়ে বললো যে যথেষ্ট হয়েছে, এবার আপনারা থামান, এটার জন্য আমরা আন্দোলন করি। কিন্তু আপা আমি আপনাকে এইদিকে একটু থামাবো। আমরা দেখলাম যে সেনাবাহিনীর প্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, তখন দেখলাম যে উনি আমাদেরকে রিকোয়েস্ট করলেন যেন আমরা কোনো ধরনের নৈরাজ্যতে না জড়াই, কোনো জ্বালাপোড়াতে না জড়াই, এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা আছেন তারা তাদের কর্মীদেরকেও বললো যে আপনারা ধৈর্য ধরুন। কিন্তু আমরা তো তার কোনো একটারও বাস্তবায়ন দেখলাম। শুনেন, উনার এই ভাষণটা না শোনার আমারও সময় হয়নি, কারণ যখনই আমি দেখলাম যে গণজোয়ার লেগেছে, আমি উনার ভাষণ বাদ দিয়ে চলে গেছি ওখানটাতে। অনেক মানুষ হয়তো সেটা শোনেনি। সেটা শোনার পরে উনার বাহিনীগুলোকে তো রাস্তায় থাকতে হবে। উনি যে একটা অর্ডার দিলেন, এই অর্ডারটা বা এই আবেদনটা ক্যারি আউট করতে, ইমপ্লিমেন্ট করতে উনার বাহিনীকে তো রাস্তায় থাকতে হতো। সেনাবাহিনীকে মানুষ কিন্তু এইবার বেশ ইতিবাচকভাবেই শেষের দিকে নিয়েছে। সেনাবাহিনীর সুযোগ ছিল ছাত্রদের সাথে মিশে এই অরাজকতাটা ঠেকানো। সব জায়গায় আপনি পারতেন না, কিন্তু এখন যে মাত্রায় চলে গেছে সেই মাত্রায় হয়তো হতো না, আটকানো সম্ভব ছিল। এবার যদি বি টিমের প্রশ্নে আসি, এটা খুব স্বাভাবিক। মানে তারা আসলে 15 বছর ক্ষমতার বাইরে, তো তারা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদেরকে এই কথাটা স্পষ্ট করে বলে দিতে হবে যে আপনারা যে নিপীড়নের মুখোমুখি হয়েছেন, অন্যায় আচরণের মুখোমুখি হয়েছেন, সেজন্য আমরা আপনাদের সাথে সমব্যথী। কিন্তু এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদেরই আন্দোলন এবং এই কৃতিত্বটা শুধুমাত্র ছাত্রদের দিকেই যাবে। এবং এইখানে আপনারা সংহতি জানিয়েছেন, আমরা এবং সংহতি জানিয়ে যে আপনারা সরাসরি যুক্ত হয়ে পড়েননি, এইটুকুন বোধের জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিতে পারি, কারণ তারা যুক্ত হয়ে গেলে পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। তাদেরকে স্বীকার করে নিতে হবে যে এটা শিক্ষার্থীদের আন্দোলন। একই সাথে আমরাও মেনে নিই যে তাদের প্রতি অনেক অন্যায় অবিচার হয়েছে, যেটা তারা আসলে সেই ছাত্রদের মধ্যে যে প্রত্যয়টা যে জীবন দিয়ে হলেও ন্যায় বিচার আনবো, টিম বি আপনার ভাষায় তাদের মধ্যে সেই প্রত্যয়টা আমরা দেখিনি। তারা ক্ষমতা চায়, কিন্তু ক্ষমতা যাওয়ার জন্য যে বন্ধুর পথটা স্বৈরাচারের কারণে তাদেরকে পার করতে হতো, সেটা তারা পার করার সাহস পাননি। আচ্ছা, আমরা জানি যে অতি সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে। এই সরকারের প্রতি আপনার প্রত্যাশা কি?
একজন নাগরিক হিসেবে। এই সরকারের প্রতি আমার প্রত্যাশা হবে যে সরকার যেন জনবিচ্ছিন্ন না হয়ে পড়ে। এখানে যারা সরকার চালাবে তারা তো সে অর্থে সরকার সারা জীবনই চালিয়ে এসেছে এমন না, সরকার তো একটা ভিন্ন খেলা অলটুগেদার। তারা যেন কখনো জনবিচ্ছিন্ন হয়ে না পড়েন, তারা যেন সংস্কার, ন্যায় বিচার এবং সুশাসন এই তিনটা জিনিসকে প্রাধান্য ধরে তাদের উপদেষ্টাগুলো নিয়োগ দেয় এবং একদম স্বচ্ছতার সাথে জনগণের সামনে কর্মপরিকল্পনা তুলে ধরে কাজ করেন। তারা যেন ক্ষমতার জন্য অধীর হয়ে বসে আছে এমন কোনো দলের হাতে এই অর্জন তুলে দেওয়াটাকেই তাদের কর্তব্য মনে না করেন। তারা যেন বুঝেন যে জাতির এই ক্রান্তি লগ্নে সংস্কারের যে ডাক এসছে সেই সংস্কারের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নিয়ে তারপরেই কেবলমাত্র নির্বাচনে যাওয়া হবে, তার আগে না। অন্য দল তো খুবই উদ্গ্রীব হয়ে থাকবে যে কবে ভোট হবে আর কবে আমরা ক্ষমতায় যাব, এই ট্র্যাপে যেন তারা না পড়ে যান। আরেকটা কথা বলতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো অবস্থাতেই শিক্ষার্থীদেরকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া ফলো করতে পারবে না। ওইদিকে আসছিলাম। জি, আপনি বলেন। শিক্ষার্থীরা সরকার চালায়নি, রাষ্ট্র চালায়নি, তাদের হয়তো সেই পরিপক্কতা সব ক্ষেত্রেই নেই, কিন্তু যারা রাষ্ট্র সরকার আমাদের এতদিন চালিয়েছে তারা কি পরিপক্কতা নিয়ে কোথায় তুলে দিয়ে গেছে আমাদেরকে আমি একটু শুনি। কাজেই বয়স্ক হলেই যে খুব ভালো করে ফেলবে তা না। যেহেতু আমার 50% বেশি মানুষ তরুণ, নাগরিক তরুণরা কি বলে, কি বলতে চায় সেটা শুনে তাদের প্রজ্ঞা দিয়ে সেটাকে তারা ঠিক করে নেবে। এবং আমরা আসলে সত্যিকার অর্থে অন্তর্বর্তীকালীন সরকার হোক তারা আমাদের ভোটে নির্বাচিত না, কিন্তু আমরা সত্যিকার অর্থে যে একটা সেনাবাহিনীর সাপোর্ট দেবে, একটা সেনা সরকার হবে, এগুলো কিন্তু চাই না। আমরা চাই এমন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে জনগণের মতামতটাকে ধারণ করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় ওটাই প্রতিফলিত করবে। আমরা এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আপনার নামটাও শোনা যাচ্ছে। এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে দেখেন, আমার মতামতটা খুব স্পষ্ট। আমি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ, আমি যে কাজটা করি আমি যথেষ্ট মন দিয়ে করি এবং অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়ে অনেক আইনি লড়াই আমি লড়ে গেছি। গত কয়েক বছর আমার কাজের ক্ষেত্রটা খুবই সংকুচিত হয়ে গেছে, কারণ সরকার যেই ব্যবসায়ীকে পছন্দ করে তার বিরুদ্ধে কোনো আদালতে গিয়ে আপনি প্রতিকার পেতেন না। আর সরকারের মধ্যে একটা বিশ্বাস চলে এসেছিল যে আদালত আমাকে কি বলবে, আমি যা সিদ্ধান্ত নেব সেটাই বাস্তব। ফলে আদালতের অনেক আদেশ বা রায় আমরা কার্যকর করতে পারিনি। আমি আমার নিজের কাজ নিয়ে খুবই সন্তুষ্ট, কিন্তু আমি এই রিফর্মের যে ডাকটা এসছে এই রিফর্মের প্রক্রিয়ার অংশ হতে চাই। সেই প্রক্রিয়ার অংশ যে আপনাকে একদম উপদেষ্টা হয়ে হতে হবে তা না, সেটা কিন্তু আপনি ওই সিস্টেমের বাইরে থেকে ওয়াচডগ রোলটাই পালন করতে পারেন। আমি ওয়াচডগ রোল পালন করতে আগ্রহী এবং এটা আমার একটা স্বাচ্ছন্দ্যের জায়গা। তারপরেও জাতীয় প্রয়োজনে যেই অবস্থানে বলে সেই অবস্থানে থেকে আমার সর্বোচ্চটুকুন আমি দেওয়ার চেষ্টা আগেও করেছি, এখনো করছি, ভবিষ্যতে করব। এই জন্য আমাকে পদ দিতে হবে, পদ না দিলে আমি করব না এটা না। এই যে আমার নামটার অন্তর্ভুক্তি এসছে, আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা আমি আপনাকে বলি, যে মানুষ বিপদের সময় আমার কথা মনে করেছে, মানুষ আমাকে বিশ্বাস করেছে। তার এই বিশ্বাস এবং তার এই ভরসার জায়গাটা কোনো পদ থাকুক না থাকুক আমি নষ্ট হতে দেব না। আমরা ক্লিয়ার। আমরা আরেকটা বিষয়ে কথা বলবো। আমরা এর মধ্যে শুনেছি যে ছাত্রদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার জন্য। তো এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছে। এবং আমরা জানি বাংলাদেশের যেহেতু অর্থনীতির অবস্থাও বেশ খারাপ, উনি মানে প্রধান উপদেষ্টা হলে আমাদের অর্থনীতিতে আপনার কি মনে হয় কি রোল উনি পালন করতে পারবেন? আপনারা ডক্টর ইউনূস বলেন, আমরা তো ইউনূস ভাই বলি। এখন ইউনূস ভাই হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সকলে অত্যন্ত সম্মান করেন। আমাদের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী পশ্চিমা শক্তিগুলোর সাথে এক ধরনের মুখোমুখি লড়াইয়ে চলে গেছিলেন এবং আন্তর্জাতিকভাবে আমার ধারণা হচ্ছে যে বাংলাদেশ বেশ কোণঠাসা হয়ে পড়ছিল। শুধু ভারত, চায়না আর রাশিয়া ছাড়া বাংলাদেশ কিন্তু গোটা পশ্চিমা বিশ্ব থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। আমার মনে হয়
ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক খ্যাতি এবং গ্রহণযোগ্যতা, এইটা দিয়ে তিনি পশ্চিমা জগৎ তো বটেই, চায়না, ইন্ডিয়া এবং রাশিয়ার সাথেও সম্পর্ক সম্মানজনক জায়গায় রাখতে সক্ষম হবেন। তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি নোবেল পেয়েছিলেনই দরিদ্র মানুষকে দারিদ্র্যের থেকে মুক্তি দিতে ক্ষুদ্র ঋণের প্রবর্তক হিসাবে। ফলে অর্থনীতি তার সময় তার যে যোগাযোগ আছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে গ্রহণযোগ্যতা আছে, আমার ধারণা যে যেই সাহায্যগুলো আমাদের পাওয়ার কথা ছিল, যেমন কয়েকদিন আগেই ইইউ একটা অর্থ ছাড় করলো না, সে বললো যে না, মানে ওটা আলোচনাটাতেই মিটিংটাই তো আমার ধারণা এই সমস্ত সমস্যা উনি যদি সত্যি উনি হন, উনি ওভারকাম করতে সক্ষম হবেন। ইউনূস ভাই এক জেনারেশনের, আর এখন যারা সংস্কারের দাবি তুলছে তারা আরেক জেনারেশন। আমার প্রত্যাশা থাকবে উনার ব্যক্তিত্বের যে দ্যুতি এবং যে আলো, সেটা দিয়ে উনি এই তরুণদেরকেও আলোকিত করবেন এবং উনি তরুণদের জন্য একটা ক্ষেত্র করে দেবেন যেখানে তরুণরা তাদের কথাগুলো বলতে পারবেন। আপা, আমরা দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দেশ থেকে চলে গেলেন। তো এই চলে যাওয়াতে তার যে দল আওয়ামী লীগ, তারা কি কি সমস্যার সম্মুখীন হবে এবং তারা কোথায় এসে দাঁড়ালো, এই ব্যাপারে একটু আপনার ছোট মন্তব্য জানতে চাই। আওয়ামী লীগ না প্রবল প্রতাপশালী একটি দল হয়ে গেছিল দেশে। আওয়ামী লীগের, আপনি আওয়ামী লীগ যদি না হন স্বীকৃত, ঘোষিত, চর্চিত, তাহলেই আপনি রাজাকার হয়ে যান, আপনি বিএনপি হয়ে যান, আপনি জামাত হয়ে যান। আওয়ামী লীগের সাথে মানুষের অনেক সময় নেতা ভুল সিদ্ধান্ত নেয়, নেতার কারণে দলের বদনামি হয়, সেগুলো চ্যালেঞ্জ তো তাকে মোকাবেলা করতেই হবে। তাকে আরো দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। একটা চ্যালেঞ্জ হচ্ছে জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই। ওরা তো ইলেকশনও লুট করতো। হ্যাঁ, আমি তো 2009-এর পরে আর ভোটই দিইনি, কারণ আমি কাকে ভোট দেবো? আমি যদি নৌকা মার্কাতেও ভোট দিই, আমার তো ভোটের দরকার পড়ে না, নৌকা মার্কাতে এমনিতেই পাশ করবে। হ্যাঁ, আর অন্য যদি কাউকে ভোট দিই, সে তো নির্বাচনই করতে পারছে না, তো আমি গিয়ে ভোট দিয়ে বা কি লাভ হবে? ফলে এই যে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, এটা একটা বড়। আরেকটা বড় আমার যেটা চ্যালেঞ্জ মনে হয়, সে নিরাপদ সড়ক আন্দোলন থেকে এখনো পর্যন্ত তরুণ প্রজন্ম যারা 71 থেকে 75 দেখেনি, তারা কিন্তু তাদের মনোজগতে 71 থেকে 75-এর একটা চিত্র এঁকে ফেলবে এই 2016 থেকে 2024-এ তারা যা ফেস করেছে সেটা দেখে। এইটা আওয়ামী লীগের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আওয়ামী লীগ তরুণ সমর্থক আমার ধারণা একেবারেই হারিয়েছে। তাদের তরুণ সমর্থক হয়তো শূন্যের কোঠায় নেমে এসেছে। এই সমর্থন বাড়ানো শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে তো আর হবে না, তাদেরকে কাজ করে দেখাতে হবে। কিন্তু আমি তাদের মধ্যে কাজের সেই প্রিপারেশন ক্ষমতায় থাকতেই দেখিনি। আর এখন তো এক ধরনের বিতাড়িত, সেখানে আশা করাটা তো বেশ একটা কঠিন আশা হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে আরেকটা যেটা বড় সমস্যায় পড়তে হবে, সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি এবং জনগণকে হত্যা, গুম, অপহরণ এসবের সাথে নিজেকে জড়িত করে ফেলা। এই ক্রিমিনাল অফেন্সগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপকভাবে থাকবে সমাজে, এগুলো চর্চিত হবে, কথা হবে, এগুলোর ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে। আমরা সাম্প্রতিক সময় দেখেছি ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল, সেখানেও তাদের বিরুদ্ধে একটা অভিযোগ রুজু করা হয়েছে। ফলে এই সমস্ত বিষয়ে আইনি প্রক্রিয়া মোকাবেলা করা এবং সেখানে নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করা আওয়ামী লীগের জন্য কিন্তু অত্যন্ত দুরূহ হয়ে পড়বে। কারণ এখনকার যুগে সবকিছুরই তো রেকর্ড থাকে, সবকিছুই তো প্রমাণ থাকে, আপনি চাইলেই তো এড়িয়ে যেতে পারেন। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিয়ে কথা হচ্ছে, আমি এর মধ্যে একটু জামায়াতে ইসলামের কথা বলবো। আমরা বরাবরই দেখেছি যে ক্ষমতার আশেপাশে জামায়াতে ইসলাম থাকার চেষ্টা করেছে। আমরা এবারও দেখলাম তাদেরকে যখন আইন করে বাদ দেওয়া হলো, এবং এর আগ পর্যন্ত কিন্তু তারা নামলো না স্পেসিফিক ভাবে। তো এই বিষয়ে আপনার মন্তব্য, একজন সচেতন নাগরিক হিসেবে আপনার মন্তব্য কি? একটা দেশ যেখানে 93% বা 92% হচ্ছে মুসলিম, সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল থাকতে পারে। আমার ব্যক্তিগতভাবে ধর্মকে রাজনীতি এবং পাবলিক স্ফিয়ারে টেনে আনাটা একদম পছন্দ না। এটার কারণ হচ্ছে মানুষ সীমা রক্ষা করতে পারে না। আমরা তো খলিফাদের আমলে নেই এবং ইসলামিক শাসকেরা দেশে দেশে
কিরকম শাসন ব্যবস্থা দিয়েছেন চোখের সামনে আমরা সেগুলো দেখেছি। ফলে আমরা যে ধরে নেব জামাতে ইসলামী আসলেই একদম দাঁড়িপাল্লায় সমান মেপে বিচার করবে, এরকম আমি কখনোই মনে করি না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জামাতে ইসলামের ব্যাপারে অনেকের একটা আপত্তি আছে যুদ্ধকালীন সময়ে তাদের কর্মকাণ্ড, সেটা কিন্তু সেই চ্যাপ্টার হ্যাজ বিন ক্লোজড, কারণ ওইটার বিচার হয়েছে। এখন নতুন প্রজন্মের জামাতে ইসলামী বাংলাদেশে মেইন স্ট্রিম রাজনৈতিক দল হবে বলে আমার এখনো মনে হয় না। বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ঠিক ধর্মকেই রাষ্ট্রীয় সবকিছুর মূলে নিয়ে আসবে তা না। তবে মেইন স্ট্রিম দলগুলো যদি বারবার মানুষকে এমনভাবে ফেল করিয়ে দেয়, মানে মানুষকে সার্ভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু জামাতে ইসলামের মতন দলগুলো ফ্যাক্টর হয়ে যায়। আমাদের ক্ষেত্রে তারা কেন ফ্যাক্টর? কারণ আওয়ামী লীগ বিএনপি কেউই অ্যাবসলিউট মেজরিটি এনজয় করতো না। এখন হয়তো বিএনপির লাগবে কিনা আর জামাতে ইসলামকে আমি জানি না, কিন্তু ওই অ্যাবসলিউট মেজরিটি না থাকার কারণে জামাতে ইসলাম, জাতীয় পার্টি এরা ওই একই ফ্যাক্টরটা হতো। হ্যাঁ, জামাতে ইসলাম তার নিজস্ব একটা আদর্শ আছে, নিজস্ব একটা দর্শন আছে। বাংলাদেশের কিছু নাগরিক তাদেরকে পছন্দ করতেই পারে, তাদের রাজনীতি করার একটা অধিকার তো অবশ্যই সংবিধান স্বীকৃত। এই যে আওয়ামী লীগ যাওয়ার আগে ওদেরকে নিষিদ্ধ করে, এইটা আসলে আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে, কারণ ওদের নবায়নই তো আসলে রিনিউড হয়নি, ফলে ওরা তো আসলে নিষিদ্ধই, ইন এফেক্ট নিষিদ্ধ। আবার নতুন করে নিষিদ্ধ করে দিয়ে যাওয়ার অর্থটা হলো যে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়ে গেছে, যেটা 30 বছর পরে বলতে পারে ওই তখন যাওয়ার সময় লিখে দিয়ে গেছিলাম যে ওরা এই কাজটা করেছে, দায়টা ওদের উপর। কিন্তু আমরা সমাজের সকলে দেখেছি যে এইখানে আসলে সরকারি বাহিনী, ছাত্রলীগ এবং পুলিশ তারাই বেশি অত্যাচার করেছে, এবং আনসারও কোনো কোনো ক্ষেত্রে, দুই একটা ক্ষেত্রে সেনাবাহিনীও জড়িত ছিল। আর একটা দলকে নিষিদ্ধ করে দেওয়ার কিছু রিস্ক আছেন বলে রাজনৈতিক যারা অভিজ্ঞ ব্যক্তিরা তারা বলেন যে নিষিদ্ধ করে দিলে, বিশেষ করে জামাতে ইসলামের মতন ধর্মকেন্দ্রিক দলগুলো, তাদের তো ডিভোশনের জায়গাটা অন্য, তারা আন্ডারগ্রাউন্ড হয়ে গেলে ওটা আরো বেশি রিস্কি। তো আমি যেহেতু জামাতে ইসলাম বাংলাদেশে কখনো অ্যাবসলিউট মেজরিটি পাবে বা মেজরিটি মানুষের ভোট পাবে এটা মনে করিনি, তাই তাদেরকে অতটা থ্রেট আমি মনে করি নাই। হ্যাঁ, কিন্তু পশ্চিমা বিশ্বের একটা ইসলামোফোবিয়া আছে। আওয়ামী লীগ হয়তো ক্ষমতা থেকে যাওয়ার আগে দেখিয়ে যেতে চেয়েছে যে দেখো আমি জামাতকে নিষিদ্ধ করছি, আর অন্য দল আসলে জামাতকে সাথে নিয়ে আসতে পারে। তো এটাও একটা রাজনৈতিক খেলা হতে পারে। বাট জামাতের ব্যাপারে আই ডোন্ট লাইক ধর্মভিত্তিক পলিটিক্স, ধর্মকে কেন্দ্র করে রাজনীতি আমার পছন্দ না। রাজনীতির খেলাতে আমরা যেমন আওয়ামী লীগকে দেখেছি যে পশ্চিমাদেরকে দেখানোর জন্য যে জামাত ইসলাম এরকম আসতে পারে, এটাও আমরা দেখেছি রাজনীতিতে। আমরা রাজনীতিতে এরকমও দেখেছি যে জামাত ইসলামকে সাথে নেওয়া হয়েছে তাদের এইটা ভারী করে দেওয়ার জন্য। একজন সচেতন নাগরিক হিসাবে আপনি যেহেতু একজন আইনজীবী এবং বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডেতে আপনি জড়িত, আপনি মানুষের মনোভাবটা কি দেখেন? মানুষ কি পুরনো কাউকেই প্রাধান্য দিবে নাকি নতুন কাউকে চাচ্ছে দেশ পরিচালনাতে? এই ব্যাপারে একটু পরিষ্কার করে একটু আমাদেরকে বলুন। মানুষ পুরনোকে ভুলে যাবে না, কারণ পুরনোদের একটা অবদান আছে। আপনি স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে আওয়ামী লীগের একটা অবদান আছে, আবার বিএনপি নতুন রাষ্ট্র গঠনের, নতুন করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিএনপির প্রতিষ্ঠাতার একটা ভূমিকা আছে। আপনি এখনো যদি দেখেন যে ওই পরিবারের বছর কয়েক আগে ওনাদের একজন সদস্য মারা গেলেন, সেখানে কি পরিমাণ মানুষ হয়েছিল। এবং জিয়াউর রহমান সাহেবের জানাজাতে আমরা দেখি যে বলা হয় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জানাজা ওটা ছিল। কাজে মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে। আপনি পছন্দ করেন না করেন আপনার রাজনীতিবিদ, সেটা অন্য কথা। মানুষ হয়তো এদেরকে ফেলে দেবে না যদি ওরা রেকটিফাই করে আসে, নিজেদেরকে সংশোধিত করে আসে। যারা আদর্শগত কারণে আওয়ামী লীগ করে বা বিএনপি করে তারা তাদেরকে ফেলে দেবে না। আর বিএনপির ব্যাপারটা অনেকটা ভুলে গেছি, কারণ 16 বছর আগের কথা তো, মানে মনে করিয়ে দিলে মনে পড়ে ঠিকই, কিন্তু অনেকটাই ভুলে গেছি। ফলে বিএনপির কিন্তু একটা সুযোগ আছে নিজেকে সংশোধন করে নতুন প্রজন্মের কাছে গ্রহণযোগ্য, দেশের কাছে গ্রহণযোগ্য, বিশ্বের কাছে গ্রহণযোগ্য রাজনীতির চর্চা করার। আর নতুনের জন্য মানুষ কিন্তু সত্যি উদ্গ্রীব হয়ে আছে। আপনি দেখবেন ভারতে অরবিন্দ কেজরিওয়ালের কথা বলেন আপনি, সে কিন্তু একটা বিপ্লব ওখানে করে দিয়েছে, এবং সে কিন্তু সিস্টেমে চেঞ্জ এনেছে। যদিও তার ব্যাপারেও কথা লোকে বলে, কারণ ভারত তো খুবই পলিটিক্যাল সোসাইটি, তারা বলে যে যখন মুসলিমদেরকে আক্রমণ করা হচ্ছিল তখন তিনি একদিনও মুসলিমদের পাশে গিয়ে দাঁড়াননি, আর তার দল থেকে বলা হয় যে আমাকে লোকের ভোট পেয়ে ক্ষমতায় থাকতে হবে তাদেরকে সেবা দেওয়ার জন্য।
ফলে নতুন নেতৃত্ব আসলে এদেশের মানুষ মেনে নেবে, কিন্তু সেখানে আপনাকে আদর্শটা ক্লিয়ার করে বলতে হবে। আমি আশা করি ওই যে স্বাধীনতার ঘোষককে বাঙালি না বাংলাদেশি, কে বড় উনি না উনি, এগুলো নিয়ে তর্কাতর্কির জন্য নতুন প্রজন্ম আর সময় নষ্ট করবে না। আপা আমরা একটু রাজনীতি থেকে পরিবেশের দিকে আসবো আপা। আমরা আপনাকে বিভিন্ন সময় সোচ্চার দেখেছি যে আমাদের বুড়িগঙ্গা নিয়ে, যেহেতু আমরা ঢাকাতে যারা বসবাস করি, বুড়িগঙ্গাটা এটা আমাদের একটা লাইফ লাইন, আমরা যদি ভুল না করে থাকি। এই লাইফ লাইনের উপর প্রচুর অত্যাচার হয় এবং আমরা অনেক বিষয়ে আপনাকে সোচ্চার হতে দেখছি, কিন্তু এত মামলা করা, রিট করা, এত কিছু পরে এটা থামছে না কেন? এই ব্যাপারে আপনার মন্তব্য চাচ্ছি। আমরা রিসেন্টলি 4-5 দিন আগে এরকমও দেখেছি যে যেখানে ডকইয়ার্ডের কোনো ধরনের অনুমতি নেই, আমার কাছে ভিডিওটা আছে, আমি আপনাকে দেখাবো, সেখানে ও মানে একদম ওপেন করে জাহাজ কাটা হচ্ছে, একটু দূরেই কিন্তু বিআইডব্লিউটি এর অফিস। তো আমরা এরকম কেন দেখছি একজন নাগরিক হিসেবে? আপনি বলুন। বুড়িগঙ্গা শুধু যে ঢাকার লাইফ লাইন তা না, বুড়িগঙ্গা কিন্তু পরিবেশ আন্দোলনেরও লাইফ লাইন। কারণ বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলন দিয়েই কিন্তু বাংলাদেশে নদী রক্ষার আন্দোলন শুরু হয়েছে, যেটা এখন সবকটা জেলাতেই ছড়িয়ে গেছে। বুড়িগঙ্গাটাকে যদি দখল এবং দূষণমুক্ত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারতাম, এটা কিন্তু অন্য অনেক জেলায় জেলা প্রশাসকদেরকে অনুপ্রাণিত করত। বুড়িগঙ্গার জন্য সরকার কম খরচে ব্যবস্থা না নিয়ে অনেক বেশি টাকা দিয়ে অনেক প্রজেক্ট নিয়ে নিয়েছে। সরকার হাঁটার জন্য ওয়াকওয়ে করেছে, কিন্তু দেখেন আপনি মানুষ কিন্তু এখন পূর্বাচলে যায়, তাই না, সময় কাটাতে সন্ধ্যায় পরিবার পরিজনকে নিয়ে। আমি আজ পর্যন্ত কাউকে বলতে শুনিনি যে চলো ওইদিকে বুড়িগঙ্গায়, শ্যামপুরের দিকে বুড়িগঙ্গার একটা সুন্দর ওয়াকওয়ে আছে, ওখানে হেঁটে আসি, এই কথাটা কিন্তু বলতে শুনি। তার মানে সরকারের এই প্রকল্পগুলো অনেক বেশি ব্যয়বহুল, কিন্তু মানুষের মধ্যে ওটা হাইপটা তৈরি করেনি। দূষণ যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে নদীর পাড়ে আপনি যত সুন্দর রাস্তাই করেন না কেন, মানুষ নাকে রুমাল দিয়ে তো হাঁটবে না। আর এই ডকইয়ার্ডের ব্যাপারটা হচ্ছে বিআইডব্লিউটি এদেরকে লাইসেন্স দিয়েছে। বিআইডব্লিউটি তাদেরকে লাইসেন্স দিতে পারে নদী সংক্রান্ত কাজে ব্যবহারের জন্য, কিন্তু নদীর ভিতরে ঢুকে এসে ডকইয়ার্ড বানাবার পারমিশন দিতে পারে। এইগুলো নদীর আইনি লড়াইটাও কিন্তু বেশ জোরে সোরে চলছিল, কিন্তু গত 4-5 বছর যাবৎ কিন্তু এইটাও থমকে গেছে, কারণ বিচার বিভাগে মামলা ডিসপোজ অফ করা এগুলো খুব স্লো হয়ে গেছে। হ্যাঁ, সো আমি বলবো যে রাজনৈতিক অঙ্গীকার নেই, এটা আমি বলবো না। এখন একজন প্রধানমন্ত্রী চলে গেছেন বলেই যে তার কোনো জায়গাতেই কোনো কমিটমেন্ট ছিল না তা বলবো না, সেটা ঠিক না। কমিটমেন্টটা এই জায়গাটাতে ছিল, কিন্তু যতটা দ্রুততার সাথে এবং প্রায়োরিটি দিয়ে কাজটা করার কথা, ততটা দ্রুততা এবং প্রায়োরিটি দিয়ে তারা করতে পারেনি। আরেকটা বড় কথা হচ্ছে বুড়িগঙ্গার ক্ষেত্রে এটা নিচে প্রচুর আপনার পলিথিন জমে আছে। এই পলিথিনগুলো যতক্ষণ পর্যন্ত না তুলবেন, আর ওই যে লেদটা চলে আসছে, এই লেদটাকে কিন্তু আসলে পানি থেকে আলাদা করা অনেক ব্যয়বহুল। এগুলো না হওয়া পর্যন্ত বুড়িগঙ্গাকে যেরকম প্রাণের নদী হিসাবে আমরা দেখতেছি, ওরকম আমরা দেখতে পারবো না। আপা আমি নদী এবং রাজনীতি আমি দুইটাকে একসাথে নিয়ে আসতে চাচ্ছি। আমরা সবসময় দেখি যারা নদী দখল করে তারা এমনিতেই অনেক প্রভাবশালী হয়, এবং প্রভাবশালী হলে কোনো না কোনো ভাবে তার রাজনৈতিক একটা অবদান কিংবা ব্যাকগ্রাউন্ড থাকে। তো একটা আইন হয়েছিল যে যাদের নদী দখলের মামলা যাদের আছে তারা কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আইনটার পরে কেন আলোর মুখ দেখলো না আপনার কাছে? আচ্ছা, এটা আইন ছিল না, এটা হাইকোর্ট তার রায়ে, যে ঐতিহাসিক রায়ে হাইকোর্ট বলেছেন যে নদী একটি জীবন্ত সত্ত্বা, ওই এক রায়েই বলেছে যে নদী দখলদারদেরকে নমিনেশন দেওয়া যাবে না, কোনো নির্বাচনে তারা কন্টেস্ট করতে পারবে না, কোনো ব্যাংক তাদেরকে লোন দিতে পারবে না। এটা হাইকোর্টের রায় ছিল, এটা আপিল বিভাগে গিয়ে এই অংশটুকুন রায়ের আটকে গেছে। আপিল বিভাগ এটাকে আটকে দিয়েছেন, ফলে এটার কার্যকর হয়নি। এই বিষয়গুলোকে আবার সরকারের সামনে নিয়ে এসে যেন কার্যকর হয়, বেলা কি এরকম কোনো ধরনের ইনিশিয়েট নিচ্ছে কিনা এই ব্যাপারে একটু আমাদের? এটা তো অবশ্যই নেওয়া হচ্ছে। আপনি যদি মানি লন্ডারিং আইনটা দেখেন বাংলাদেশে, সেই মানি লন্ডারিং আইনে কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনের ভায়োলেশন হলে মানি লন্ডারিং এর মামলা করা যাবে, এই কথাটা বলা আছে, এবং ওই তালিকা যে শিডিউলটা যদি আছে, শিডিউলের মধ্যে পরিবেশ সংরক্ষণ আইনটা বলা আছে।
গত কয়েকটা বছর সরকারের সাথে পরিবেশ নিয়ে খুব একটা দর কষাকষি আমরা করতে পারিনি, যেটা তাদের অগ্রাধিকারের তালিকায় ছিল না। কিন্তু এবার সাবের হোসেন চৌধুরী আসার পরে কিন্তু আমাদের সেই সুযোগটা সৃষ্টি হয়েছিল, বাট দুর্ভাগ্যজনক এখন তো এখন ওই একটা পরিবেশ বৃহত্তর কল্যাণের জন্য ছোটখাটো ক্ষয়ক্ষতি মেনেই নিতে হচ্ছে আমাদের। বুঝতে পারছি। আপা, আমরা আরেকটা প্রশ্নতে আসবো যে আপা, আমরা দেখেছি প্রথম থেকেই আপনি কোটা আন্দোলনের সাথে সরব ছিলেন। তো কোটা আন্দোলনের স্মৃতিগুলো একটু জানতে চাচ্ছি, কি কি অবস্টাকেল গুলো পেয়েছেন, কি অনুপ্রাণিত করেছে আপনাকে? কোটা আন্দোলনটা এখনো এত বেশি সজীব আমার স্মৃতিতে, যেটা স্মৃতি বলতে পারবো না, এটা আমার মানসপটে এখনো খুব সজীব। আমি আসলে এই ক্ষেত্রে বাধা পাইনি। বাধা যেটা এসেছে সেটা মনস্তাত্ত্বিক, কিন্তু আমি বরং অনুপ্রেরণা পেয়েছি, সাপোর্ট পেয়েছি, এবং সবখানে মানুষকে বলতে শুনেছি যে আপনারা যে দাঁড়িয়েছেন, আপনারা যে দুটো কথা বলেছেন, এটাই শিক্ষার্থীদেরকে অনেক সাহস দিয়েছে। কারণ যেখানে গণমাধ্যম ওদেরকে নেতিবাচকভাবে দেখাচ্ছে, সেইখানে ওরা তো বুঝতে পারছে না সমাজের পালসটা। এই যে আপনারা, ওদের শিক্ষকেরা বিশেষ করে যে পাশে দাঁড়িয়েছে, এবং এই যে আপনি দেখেন যখন ছাত্রলীগকে লেলিয়ে দেয়া হলো ওদের বিরুদ্ধে, তখন যে কিছু শিক্ষক প্রথাগত যে ওই একটা প্রোটেকশনের ভিতর থাকার এবং শেলের ভিতর থাকার প্রথা থেকে বেরিয়ে এসে বাচ্চাদের পাশে দাঁড়ালেন, এইটা আমি বলবো যে যে কোনো স্বৈর শাসকের ভিতকে কিন্তু বিবেকবান মানুষরা খুব তাড়াতাড়ি নামিয়ে দিতে পারে। এটা তাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল, তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছিল। আমরা যেটা বাধা পেয়েছি সেটা আপনারা সকলেই পেয়েছেন, যে বিষয়টাকে একটা যৌক্তিক পর্যায়ে নেয়ার জন্য আমরা যে জনমত গড়ব তার সুযোগ ছিল না, কারণ আমাদের ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা যে একজনের সাথে কমিউনিকেট করব, শিক্ষার্থীদের কিছু উপদেশ দেব, বা শিক্ষার্থীদের সাথে সংযুক্ত শিক্ষকদেরকে কিছু বলবো, বা তারা আমরা এক হব, সেটার উপায় ছিল না। ইন্টারনেট বন্ধ, পরে তো কারফিউ দিয়ে দেওয়া হলো। এই বাধাগুলো যদি না থাকতো, তাহলে কিন্তু আমার ধারণা আমরা অন্তত আরো 200 প্রাণ বাঁচিয়ে ফেলতে পারতাম। এটার পরিণতি এমনই হতো, কারণ 6জন শিক্ষার্থীকে মেরেও আপনার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। হ্যাঁ, কিন্তু তারপরেও যেহেতু স্বৈরতন্ত্রের ভাষা অন্য, তারা থাকবেই। আমরা কিন্তু এই ক্ষয়ক্ষতিগুলো কমিয়ে আনতে পারতাম। এই যে এইটা একটা কষ্ট লাগে যে আমাদেরকে সরকার গোনাতেই ধরে না। আমরা যে কথাগুলো বলি, সেই সরকার যে আমাদেরকে একদম কোনো রকম সম্মানই দেয় না, এইটা একটা বড় ব্যাপার ছিল। আরেকটা ছিল সব সার্বক্ষণিক একটা ভীতি কাজ করতো, যে এই বুঝি আমাকে নিয়ে যাবে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। গতকাল সকালবেলা ঘুমে থেকে উঠে আমার 2টো ফোন, তো আমি একটা ফোন ব্যবহার করি, আরেকটা ফোন অত ব্যবহার করি না। যেটা ব্যবহার করি না ওটা হঠাৎ ঘুমে থেকে উঠে গেছি অনেক আগে, হঠাৎ 11টা-12টার দিকে হাতে নিয়ে দেখি আমাকে একজন একটা SMS লিখেছে, আপা আপনাকে যদি গ্রেফতার করে নেয়, আমার ফোন নাম্বারটা আপনার বাসায় দিয়ে রাখবেন। মানে কি, এই যে রিউমার গুলো রটিয়ে দেওয়া। কিছুক্ষণ পর আমাকে একজন, আচ্ছা আসিফ নজরুল সাহেব কি গ্রেফতার হয়েছে? আমি আবার ফোন করি, আসিফ ভাই আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি। এই যে একটা মানসিক ভীতি তৈরি করা, এটাও কিন্তু একটা বড় বাধা ছিল। মানে মানসিক কেন বলবো, কারণ আমরা তো এগুলো ভীতি আমাদের জীবনে তো বাস্তবায়িত করা হয়েছে, আমাদের কারো কারো জীবনে তো বাস্তবায়িত হয়েছে। ফলে আমাদের ওই মনস্তাত্ত্বিক একটা বাধা তো থাকেই। তবে এবার এই মনস্তাত্ত্বিক বাধাগুলো আমার ধারণা আমরা অনেকেই অতিক্রম করতে পেরেছি। তার কারণ হচ্ছে কি, এবার সকল সীমা আসলে তারা ক্রস করে ফেলেছিল, এবার আর বসে থাকার সময় ছিল না। আমরা তার পরিণতিটাও দেখলাম। সৈয়দা রেসানা হাসান, আপনাকে আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সুন্দর একটা বাংলাদেশ আমাদের জন্য গড়ে উঠুক এই প্রত্যাশা রেখে আজকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।